আচ্ছা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ভবিষ্যতের জন্য আরও উন্নত করার জন্য ঠিক কি করা যেতে পারে এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। একটা পরিষ্কার 5 ধাপের একটা রোড ম্যাপ আছে, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। চলুন তাহলে শুরু করা যাক। তো আমাদের এই পুরো আলোচনার জার্নিটা 5টা ধাপে ভাগ করা হয়েছে। আমরা প্রথমে দেখব উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে শিক্ষার ভূমিকাটা কি। এরপর আমরা কথা বলবো আমাদের শেখার পদ্ধতিতে কী ধরনের পরিবর্তন আনা দরকার সেটা নিয়ে। তারপর আসবে আমাদের অবকাঠামো আর শিক্ষকদের সহায়তার প্রসঙ্গ, আর এরপরেই আমরা আলোচনা করব ভবিষ্যতের জন্য কি দক্ষতা দরকার। আর সবশেষে দেখব এই পুরো পরিবর্তনে আমাদের সবার দায়িত্বটা কোথায়। চলুন একদম শুরু থেকে শুরু করি। প্রথম ধাপ, উন্নয়নের চালিকা শক্তি। আমাদের সবার আগে বুঝতে হবে যে আমরা কেন এই বিষয়টা নিয়ে এত কথা বলছি, এটা এত গুরুত্বপূর্ণ কেন। দেখুন, শিক্ষা কিন্তু শুধু একটা খাত না, এটা আসলে বাংলাদেশের পুরো অগ্রযাত্রার মূল ইঞ্জিন। এই যে কথাটা, এই উন্নয়নের মূল চালিকা শক্তি হল শিক্ষা, এটাই কিন্তু সবকিছুর মূল কথা। মানে একটা দেশের অর্থনীতি, তার সমাজ, তার সংস্কৃতি সবকিছু কতটা মজবুত হবে সেটা কিন্তু দিন শেষে নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার ওপর। এটাই সেই ফাউন্ডেশন যার উপর একটা পুরো দেশের ভবিষ্যৎ তৈরি হয়। বেশ, ভিত্তিটা তো বোঝা গেল, কিন্তু এই লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কোথায়? এখানেই আসছে আমাদের দ্বিতীয় ধাপ, শিক্ষার নতুন ভাবনা। কারণ আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার একটা পুরনো দিক আছে, যা আধুনিক বিশ্বের সাথে ঠিক তাল মিলিয়ে চলতে পারছে না। সমস্যার একদম কেন্দ্রে যদি আমরা যাই, তাহলে যে জিনিসটা দেখতে পাই সেটা হলো মুখস্থ নির্ভর শিক্ষা। মানে এমন একটা সিস্টেম যেখানে কেন শিখছি সেটার চেয়ে কি শিখছি আর পরীক্ষায় কি লিখব সেটাই বড় হয়ে দাঁড়ায়। এর ফলে কি হয়, নিজের মতো করে চিন্তা করার যে ক্ষমতা, প্রশ্ন করার যে সাহস বা নতুন কিছু তৈরি করার যে আগ্রহ, সেই জায়গাগুলোতেই বাধা তৈরি হয়। তাহলে সমাধানটা কি? পরিবর্তনটা ঠিক কোথায় আনতে হবে? দেখুন, একদিকে আছে আমাদের মুখস্থ নির্ভর আর পরীক্ষা কেন্দ্রিক ব্যবস্থা। আমাদের এখান থেকে সরে আসতে হবে। এর বদলে এমন একটা সিস্টেমে যেতে হবে যেটা হবে বিশ্লেষণধর্মী, বাস্তবভিত্তিক আর নতুন কিছু করার জন্য উৎসাহ দেবে। মানে ছাত্রছাত্রীরা শুধু তথ্য জানবে না, বরং সেই জানাটাকে কিভাবে কাজে লাগাতে হয় সেটাও শিখবে। কিন্তু এই যে এত বড় একটা পরিবর্তনের কথা বলছি, এটা আসলে কিভাবে সম্ভব? দুটো কংক্রিট কাজের কথা বলা হয়েছে। প্রথমটা হলো আমাদের কারিকুলাম বা পাঠ্যক্রমকে একদম আধুনিক করে তোলা, যেমন ডিজিটাল ক্লাসরুম বা অনলাইন লার্নিংয়ের মতো বিষয়গুলোকে এর মধ্যে নিয়ে আসা। আর দ্বিতীয়টা হলো আমাদের পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতিতে একটা বড় সংস্কার আনা। মানে শুধু বছরের শেষে একটা পরীক্ষার উপর নির্ভর না করে বছর জুড়ে ধারাবাহিক মূল্যায়ন, বিভিন্ন প্রজেক্ট আর ব্যবহারিক পরীক্ষার উপর জোর দিতে হবে। বেশ, আমরা পাঠ্যক্রম আর মূল্যায়ন পদ্ধতি বদলানোর কথা তো বললাম, কিন্তু এই নতুন চিন্তাভাবনাগুলো বাস্তবে তখনই কাজ করবে যখন এগুলোকে সাপোর্ট দেওয়ার মতো একটা শক্ত ভিত্তি থাকবে। এখানেই আসছে আমাদের তৃতীয় ধাপ, ভিত্তির উন্নয়ন। চলুন দেখি এই ভিত্তিগুলো আসলেই কি। এই পুরো সিস্টেমটা আসলে দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে। একটা হলো মানসম্মত শিক্ষক আর অন্যটা হলো আধুনিক অবকাঠামো। এই দুটো জায়গাতেই আমাদের ঠিকমতো ইনভেস্ট করতে হবে, কারণ এর একটা দুর্বল হলে পুরো কাঠামোই কিন্তু নড়বড়ে হয়ে যাবে। দেখুন, শুধু নতুন বই বা সিলেবাস দিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় না, তাই না? যারা এই জ্ঞানটা ক্লাসরুমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেবেন, মানে আমাদের শিক্ষকরা, তাদের দিকেও মনোযোগ দিতে হবে। তাদের জন্য নিয়মিত ট্রেনিং, নতুন নতুন পড়ানোর পদ্ধতির সাথে পরিচিতি আর কাজের জন্য সঠিক উৎসাহ বা প্রণোদনা, এগুলো ছাড়া কিন্তু এই পরিবর্তনটা আসবে না। বলা যেতে পারে শিক্ষকরাই হলেন এই পুরো সিস্টেমের প্রাণ। আর শিক্ষকদের পাশাপাশি শিক্ষার পরিবেশটাও তো ঠিক থাকতে হবে। বিশেষ করে গ্রামের স্কুলগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানে অনেক ক্ষেত্রেই ভালো ক্লাসরুম, আধুনিক ল্যাব বা একটা ভালো লাইব্রেরির অভাব দেখা যায়। দেশের সব ছেলেমেয়ের জন্য যদি আমরা সমান সুযোগ নিশ্চিত করতে চাই, তাহলে শহর আর গ্রামের এই অবকাঠামোর যে পার্থক্য, সেটা কমানো কিন্তু খুব জরুরি। তো আমরা কারিকুলাম বদলালাম, শিক্ষকদের প্রশিক্ষিত করলাম, অবকাঠামো ঠিক করলাম, কিন্তু এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্যটা কি? আমরা কি আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য আসলেই তৈরি করতে পারছি? এখানেই আমাদের চতুর্থ ধাপের আলোচনাটা শুরু হচ্ছে, ভবিষ্যতের জন্য দক্ষতা।
একটা জিনিস আমাদের বুঝতে হবে, আজকের দিনে বা ভবিষ্যতের পৃথিবীতে শুধু বইয়ের পড়া দিয়ে কিন্তু সফল হওয়া যাবে না। এর সাথে আরও কিছু জিনিস লাগবে, যেমন ধরুন নৈতিকতা, লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, মানুষের সাথে ঠিকভাবে কথা বলার দক্ষতা, আর অবশ্যই টেকনোলজির জ্ঞান। এগুলোকে আগে হয়তো সফট স্কিল বলে একটু কম গুরুত্ব দেওয়া হতো, কিন্তু এখন এগুলোই সবচেয়ে জরুরি দক্ষতার মধ্যে পড়ে। আর এর গুরুত্বটা ঠিক কোথায়? দেখুন, মূল লক্ষ্যটা কিন্তু শুধু কিছু তথ্য মাথায় ঢুকিয়ে দেওয়া না। লক্ষ্য হলো এমন মানুষ তৈরি করা যারা বিচক্ষণ হবে, সক্ষম হবে। এই দক্ষতাগুলো থাকলে ছাত্রছাত্রীরা যেমন নিজেদের ক্যারিয়ারে সফল হতে পারবে, তেমনি তারা দেশের উন্নয়নেও একটা বড় ভূমিকা রাখতে পারবে। তো আমরা পুরো রোডম্যাপটা প্রায় দেখে ফেলেছি, কিন্তু সবশেষে যে কথাটা না বললেই নয় তা হলো, এত বড় একটা পরিবর্তন কিন্তু একা কারো পক্ষে করা সম্ভব না। এর জন্য দরকার একটা সম্মিলিত দায়িত্ববোধ। আর এটাই আমাদের পঞ্চম এবং শেষ ধাপ। এই বিশাল কাজে প্রধান অংশীদার আসলে কারা? এখানে 4টা পক্ষ আছে: সরকার, আমাদের শিক্ষকরা, অভিভাবকরা এবং অবশ্যই ছাত্রছাত্রীরা। সরকারের দিক থেকে যেমন সঠিক পলিসি দরকার, তেমনি শিক্ষকদের আন্তরিক চেষ্টা, অভিভাবকদের সচেতনতা আর ছাত্রছাত্রীদের অংশগ্রহণও সমানভাবে জরুরি। এই 4টা চাকা যখন একসাথে ঘুরবে, তখনই কিন্তু গাড়িটা সামনের দিকে এগোবে। আর এই সবার মিলিত চেষ্টার চূড়ান্ত লক্ষ্যটা কি? লক্ষ্য একটাই, আর তা হল এমন একটা উন্নত আর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা যা একবিংশ শতাব্দীর যে কোনো চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত থাকবে। তাহলে পথটা কিন্তু আমাদের সামনে বেশ পরিষ্কার। একটা জ্ঞানভিত্তিক বাংলাদেশ করার একটা রোডম্যাপ আমরা দেখলাম। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমরা কি এই বাংলাদেশটা গড়ার জন্য আসলেই প্রস্তুত? এই বিশাল যাত্রায় আমাদের সবার ভূমিকাটা ঠিক কী হবে, এখন বোধহয় সেটাই ভেবে দেখার সময়।